সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 23 জানুয়ারি শুক্রবার। আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো: অসমের মরিগাঁও জেলায় পুলিশের জালে 5 কুখ্যাত সাইবার অপরাধী আটক। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। সাংবাদিক ও শিক্ষার্থীদের পাশে অসমের রাজ্য সরকার, বললেন মন্ত্রী কৌশিক রায়। রাহুল প্রিয়াঙ্কার ঝগড়ার শিকার আমি, গান্ধী পরিবারকে ফের আক্রমণ হিমন্তের। হাইলাকান্দিতে ভারতীয় নাগরিক সহিংসতার 163 ধারায় নিষেধাজ্ঞা জারি। শ্রীভূমি, করিমগঞ্জ জেলায় মুখ্যমন্ত্রীর অরুণোদয় প্রকল্পের পর্যালোচনা সভা। আজ বরাকের 3 জেলায় বিদ্যার দেবী অর্থাৎ সরস্বতী পূজার আয়োজন। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর আসন্ন বাজেট অধিবেশন নিয়ে বৈঠক এবং ভোটার তালিকায় নাগরিকত্ব যাচাই। সুপ্রিম কোর্টের কড়া প্রশ্নের মুখে নির্বাচন কমিশন। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন, যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, অসমের মরিগাঁও জেলায় পুলিশের জালে 5 কুখ্যাত সাইবার অপরাধী আটক। মরিগাঁও পুলিশের জালে ধরা পড়ল 5 কুখ্যাত সাইবার অপরাধী। মরিগাঁও অপরাধ শাখার অতিরিক্ত পুলিশ সুপার সমীরণ বৈশ্যের নেতৃত্বে বুধবার রাতে লাহরিঘাট এবং ময়রাবাড়ি অঞ্চলে সাইবার অপরাধের বিরুদ্ধে অভিযান চালিয়ে 5 জন সাইবার অপরাধীকে গ্রেফতার করতে সক্ষম হন। ধৃত সাইবার অপরাধীরা ময়রাবাড়ি থানার অন্তর্গত হাতিমুড়িয়া গ্রামের আজহারুল ইসলাম, বাহারুল ইসলামের দিং থানার অন্তর্গত পানবাড়ি গ্রামের মাহমুদ হোসেন, রাকিবুর রহমান, লাহরিঘাট থানার অন্তর্গত চাতিয়ানতলি গ্রামের রিয়ানুদে জামান বলে শনাক্ত করেছে পুলিশ। ধৃত সাইবার অপরাধীর কাছ থেকে 60টি মোবাইল ফোনে বাজেয়াপ্ত করেছে পুলিশ। সঙ্গে 6টি ডেবিট কার্ড, 2টি চেকবুক, 1টি পাসপোর্ট, 2টি ব্যাংক পাসবুক, 1টি প্যান কার্ড এবং 10টি আধার কার্ড বাজেয়াপ্ত করেছে পুলিশ। এদিকে ধৃত সাইবার অপরাধীকে অধিক তথ্যের জন্য জিজ্ঞাসাবাদ অব্যাহত রাখছে মরিগাঁও পুলিশ। অপরদিকে সাংবাদিক ও শিক্ষার্থীদের পাশে অসমের রাজ্য সরকার, বললেন মন্ত্রী কৌশিক রায়। শিলচর, কাছাড় জেলায় রাজ্য সরকারের 2টি গুরুত্বপূর্ণ ও জনকল্যাণ উদ্যোগের সাক্ষী থাকল শিলচর। বৃহস্পতিবার অর্থাৎ গতকাল শিলচরের বঙ্গভবনে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর নববর্ষের শুভেচ্ছা উপহার হিসাবে সরকারি স্বীকৃত সাংবাদিকদের হাতে মোবাইল ফোনে তুলে দেওয়া হয়। একই সঙ্গে অসম সরকারের আরোহণ প্রকল্পের অধীনে শিক্ষার্থী ও শিক্ষা প্রশাসনের প্রতিনিধিদের ট্যাবলেট পিসি বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিশদ ও তাৎপর্যপূর্ণ ভাষণে খাদ্য, গণবন্টন ও ভোক্তা বিষয়ক খনি ও খনিজ এবং বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে একজন দূরদর্শী, কর্মনিষ্ঠ ও গতিশীল নেতা হিসাবে অভিহিত করেন। তিনি বলেন, 2021 সাল থেকে নিরলস পরিশ্রমের মাধ্যমে মুখ্যমন্ত্রী অসমকে দেশের শীর্ষ 5 রাজ্যের মধ্যে স্থান করে দেওয়ার লক্ষ্যে দৃঢ় সংকল্পে এগিয়ে চলেছেন। কেবল রাস্তা, সেতু, হাসপাতাল কিংবা শিক্ষা প্রতিষ্ঠানের মতো দৃশ্যমান পরিকাঠামো নির্মাণ নয়, মানুষের অন্তর্নিহিত সম্ভাবনাকে কাজে লাগিয়ে সর্বাঙ্গীন উন্নয়নই বর্তমান সরকারের মূল লক্ষ্য। মুখ্যমন্ত্রীর কর্মসংস্কৃতির কথা উল্লেখ করে মন্ত্রী কৌশিক রায় জানান, রাজ্যের সামগ্রিক অগ্রগতির সাথে মুখ্যমন্ত্রী প্রতিদিন 17 থেকে 18 ঘন্টা কাজ করেন। সুইজারল্যান্ডে অনুষ্ঠিত সাম্প্রতিক ওয়ার্ল্ড ইকোনমিক সামিটে মুখ্যমন্ত্রীর অংশগ্রহণের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আজ অসম আত্মবিশ্বাসের সঙ্গে আন্তর্জাতিক মঞ্চে বিনিয়োগ ও শিল্প সহযোগিতার আহ্বান জানাচ্ছে। এর ফলে রাজ্যে কর্মসংস্থান সৃষ্টি ও দীর্ঘমেয়াদী অর্থনৈতিক উন্নয়নের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হবে বলে তিনি আশা ব্যক্ত করেন। এই যুগ্ম উদ্যোগকে রাজ্য সরকারের অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের দর্শনের প্রতিফলন হিসাবে উল্লেখ করে মন্ত্রী কৌশিক রায় বলেন, শিক্ষার্থী, শিক্ষক ও সংবাদ মাধ্যম এই 3টি স্তম্ভকে প্রযুক্তি নির্ভর সহায়তার মাধ্যমে শক্তিশালী করাই বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার।
অনুষ্ঠানে প্রতীকীভাবে 10 জনের সরকারি স্বীকৃত সাংবাদিকদের হাতে মুখ্যমন্ত্রীর নববর্ষের শুভেচ্ছা উপহার তুলে দেন তিনি। অনুষ্ঠানে শিলচর কাছাড় জেলার মোট 88 জন সরকারি স্বীকৃত সাংবাদিক মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা উপহার হিসাবে মোবাইল ফোনে গ্রহণ করেন। অপরদিকে রাহুল প্রিয়াঙ্কার ঝগড়ার শিকার আমি, গান্ধী পরিবারকে ফের আক্রমণ হিমন্তের। কংগ্রেসে থাকাকালীন রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীর মধ্যে দ্বন্দ্বের শিকার হয়েছিলেন তিনি। আবার সেই পুরনো কথা গান্ধী পরিবারকে বিঁধলেন হিমন্ত বিশ্ব শর্মা। যদিও কিভাবে তিনি ভাই বোনের মধ্যে বিবাদের শিকার হয়েছিলেন তা অবশ্য স্পষ্ট করেননি অসমের মুখ্যমন্ত্রী। এক সময়ে কংগ্রেসে ছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত। অসমের মন্ত্রী ছিলেন 2014 সালের লোকসভা ভোটে কংগ্রেসের বরাডুবির পর রাহুলের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলে বিজেপিতে যোগ দেন তিনি। পরে পদ্ম শিবিরের মুখ হয়ে ভোটে জিতে অসমের মুখ্যমন্ত্রী হন। এখন বিজেপিতে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ঘনিষ্ঠ বলে পরিচিত। চলতি বছরেই অসমে বিধানসভা নির্বাচন, সেখানে ভোটের দায়িত্বে রয়েছে কেরলের ওয়ানাডের সাংসদ প্রিয়াঙ্কা। কেন তাকে কেরলের দায়িত্বে না দিয়ে অসমে পাঠানো হলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন হিমন্ত। প্রসঙ্গত পশ্চিমবঙ্গ, অসম এবং কেরলে একই সময়ে নির্বাচন হওয়ার কথা। একটি সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বলেন, কেরলে প্রিয়াঙ্কাকে চান না রাহুল। আমি কংগ্রেসে 22 বছর ছিলাম, ওদের ভিতরের খবর জানি আমি। কেসি বেণুগোপাল এবং তার একটি ঐক্য রয়েছে, প্রিয়াঙ্কা সেই ঐক্যের বাইরে, সেই কারণেই ওকে অসমে পাঠিয়ে দেওয়া হয়েছে। কেরলের সাংসদকে কেন কেরলের দায়িত্ব দেওয়া যাবে না? গান্ধী পরিবারকে বিশ্বের সবচেয়ে বড় ব্যর্থ পরিবার বলে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত। তিনি বলেন, আমার মনে হয় আমার পরিবারও ওদের চেয়ে ভালো, আমরা কঠোর পরিশ্রম করেছি। অপরদিকে বরাক উপত্যকার হাইলাকান্দিতে ভারতীয় নাগরিক সহিংসতার 163 ধারায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। হাইলাকান্দি জেলার অতিরিক্ত আয়ুক্ত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে শিরিশপুর চা বাগানের ফায়ারিং রেঞ্জের 500 মিটার ব্যাসার্ধের মধ্যে ভারতীয় নাগরিকের সহিংসতার অধীনে 163 ধারায় 28 ও 29 জানুয়ারি সকাল 6টা থেকে বিকেল 5টা পর্যন্ত জনসাধারণ সহ গবাদি পশুর চলাচলের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে কাশীপুর সিআরপিএফ এর জওয়ানদের বার্ষিক গুলি চালানোর মহড়ার জন্য এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অপরদিকে শ্রীভূমি করিমগঞ্জে মুখ্যমন্ত্রীর অরুণোদয় প্রকল্পের পর্যালোচনা সভা। শ্রীভূমি করিমগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল জেলা আয়ুক্তের কার্যালয়ের সভাকক্ষে মুখ্যমন্ত্রীর একটি কলি দুটি পাতা এবং অরুণোদয় প্রকল্পের অগ্রগতি ও বাস্তবায়ন সংক্রান্ত একটি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর পৌরোহিত্যে আয়োজিত সভায় সংশ্লিষ্ট প্রকল্পগুলির বর্তমান অগ্রগতি, তৃণমূল পর্যায়ে সেসব বাস্তবায়নের বর্তমান অবস্থান এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়েছে। উপায়ুক্ত দ্বিবেদী সভায় বলেন যে অরুণোদয় প্রকল্পের অধীনে নতুন সুবিধা প্রাপকদের বিধানসভা কেন্দ্র ভিত্তিক নির্বাচন করা হয়েছে এবং প্রকৃত সুবিধা প্রাপকদের দ্রুত এই তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়েছে। জেলা আয়ুক্ত শ্রী দ্বিবেদী প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, সময়ানুবর্তিতা এবং আন্তঃবিভাগীয় সমন্বয়ে বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন। অপরদিকে আজ বরাকের 3 জেলায় বিদ্যার দেবী অর্থাৎ সরস্বতী পূজার আয়োজন। বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী পুজো উপলক্ষে বরাক উপত্যকার 3 জেলায় জোর কদমে গতকাল থেকে প্রস্তুতি চলছে। মাঘ মাসের শুল্কা পঞ্চমী তিথিতে বাগদেবী সরস্বতীর আরাধনার জন্য উপত্যকার স্কুল, কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ অন্যান্য প্রতিষ্ঠানেও নানা স্থানে এই পুজোর আয়োজনকে কেন্দ্র করে ব্যস্ততা লক্ষ্য করা যায়। বিশেষ করে বাজারে পুজোর সামগ্রী কেনাবেচা, প্রতিমা আনয়ন ইত্যাদিকে কেন্দ্র করে গতকাল থেকেই বরাক উপত্যকায় উৎসবমুখর পরিবেশে বিরাজ করেছে। বরাক উপত্যকার শিলচর, কাছাড় জেলার পানপট্টি, বিলপাড় ইত্যাদি স্থানে প্রতিমা শিল্পালয়গুলিতে গতকাল দুপুর থেকে প্রতিমা নিয়ে যাওয়াকে ঘিরে তোড়জোড় লক্ষ্য করা গেছে।
অনুরূপভাবে বরাকের হাইলাকান্দি জেলার হারবাটগঞ্জে বাজারের কাছে মিনময়ী দেবী সরস্বতী বিভিন্ন আকারের প্রতিমা বিক্রি ছিল চোখে পড়ার মতো। এছাড়া শ্রীভূমি করিমগঞ্জ জেলার নীলামবাজার, পাতারকান্দি, শ্রীভূমি সহ সর্বত্রই এই পুজো উপলক্ষে উৎসবের পরিবেশে বিরাজ করেছে। এছাড়া সর্বত্রই এই পুজোকে ঘিরে বিশেষ করে কম বয়সী ছেলেমেয়েদের তৎপরতা পরিলক্ষিত হয়েছে। অপরদিকে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর আসন্ন বাজেট অধিবেশন নিয়ে বৈঠক। কেন্দ্রীয় সংসদে পরিক্রমা বিভাগের মন্ত্রী কিরেন রিজিজু সাংসদের আসন্ন বাজেট অধিবেশনের প্রাক্কালে আগামী 27 জানুয়ারি একটি সর্বদলীয় বৈঠক আহ্বান করেছেন। বাজেট অধিবেশনে শুরু হবে 28 জানুয়ারি থেকে। ওই দিন সংসদ ভবনের আনেক্সের মূল কমিটি কক্ষে সংসদের আসন্ন বাজেট অধিবেশনের গুরুত্বপূর্ণ বিষয় ও অন্যান্য কাজকর্ম নিয়ে আলোচনা করা হবে। উল্লেখ্য 2026-2027 সালের কেন্দ্রীয় বাজেট আগামী 1 ফেব্রুয়ারি পেশ করা হবে। সংসদের বাজেট অধিবেশনে চলতি মাসের 28 তারিখ থেকে শুরু হয়ে আগামী 2 এপ্রিল পর্যন্ত চলবে। বাজেট অধিবেশনের প্রথম পর্ব 28 জানুয়ারি থেকে 13 ফেব্রুয়ারি পর্যন্ত এবং দ্বিতীয় পর্ব 9 মার্চ থেকে 2 এপ্রিল পর্যন্ত চলবে। এবং আজকের শেষ খবরটি, ভোটার তালিকায় নাগরিকত্ব যাচাই, সুপ্রিম কোর্টের কড়া প্রশ্নের মুখে নির্বাচন কমিশন। ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে নির্বাচন কমিশনের ক্ষমতা কি অসীম? নাগরিকত্ব যাচাই করার নামে কমিশন কি সাধারণ মানুষকে হেনস্থা করতে পারে? ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর বা এসআর এর আইনি বৈধতা নিয়ে এমনই একাধিক কঠোর প্রশ্নের মুখে পড়ল ভারতের নির্বাচন কমিশন। বুধবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানিতে তীব্র বাদানুবাদ তৈরি হয়। আবেদনকারীদের পক্ষে প্রবীণ আইনজীবী প্রশান্ত ভূষণ প্রশ্ন তুলেন, নির্বাচন কমিশন কি আদৌ কোনো ব্যক্তির নাগরিকত্ব নির্ধারণ করার সাংবিধানিক অধিকার রাখে? তার দাবি, ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার উসিলায় কমিশন আসলে নাগরিকত্বের উপরে বাড়তি বোঝা চাপিয়ে দিচ্ছে। জবাবে কমিশনের প্রদীপ কৌশলী রাকেশ দ্বিবেদী যুক্তি দেন, সংবিধানের 326 অনুচ্ছেদ অনুযায়ী ভোটাধিকার কেবল ভারতীয় নাগরিকদের জন্য। তাই কেউ ভোটার হতে চাইলে তিনি সত্যি ভারতীয় কিনা তা যাচাই করা নির্বাচন কমিশনের দায়িত্বের মধ্যেই পড়ে। একে একটি সফট চেক বা নমনীয় প্রক্রিয়া হিসাবে বর্ণনা করেন তিনি। শুনানি চলাকালীন বিচারপতিরা প্রশ্ন তুলেন, কমিশনের এই ক্ষমতা কি বিচার বিভাগীয় পর্যালোচনার ঊর্ধ্বে? বিচারপতি জয়মাল্য বাগচি মনে করিয়ে দেন, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া মানে একজন ব্যক্তির নাগরিক অধিকার বা সিভিল কনসিকুয়েন্সে ক্ষুণ্ণ হওয়া। 1950-এর জনপ্রতিনিধি আইনও প্রসঙ্গ টেনে আদালত জানায়, এই প্রক্রিয়া কোনোভাবেই অস্বচ্ছ হতে পারে না।